কক্সবাজার থেকে উড্ডয়নের পরই খুলে পড়ল বিমানের চাকা। শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ, নিরাপদে ৭১ যাত্রী। আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সমস্যা হওয়ার পরেও সহি সালামতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে পেরেছি। ক্ষয়ক্ষতি হয়নি, বাট ভিতরে একটু আতঙ্ক ছিল, এইটুকু। দাবি আদায়ে গণ অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। শিক্ষক ও সাবেক ছাত্ররা অনড় থাকার ঘোষণা। ৩ দফা দাবি নিয়ে এখানে বসেছি, কিন্তু এখন আমাদের ৪ দফা দাবি। যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো প্রকার সাড়া না পাচ্ছি এবং আমাদের দাবিগুলো আদায় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই যমুনাতে অবস্থান করব। ছাত্রদল নেতা শাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ থানা ঘেরাও। প্রকৃত আসামিদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। কোন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্বাচন বিলম্ব না করার আহ্বান বিএনপির। সংস্কারের পাশাপাশি ফ্যাসিবাদের দোসরদের দ্রুত বিচার চায় জামায়াত। আগামীর বাংলাদেশে ভারতের আধিপত্য রুখতে প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফারাক্কান লং মার্চ দিবসে বক্তারা পানির ন্যায্য হিস্সা দাবি। ইউক্রেনের অস্ত্রাগারে রাশিয়ার হামলা। শান্তি আলোচনায় তুরস্কে বৈঠকে দুদেশের প্রতিনিধি দল। পুতিনের সঙ্গে বসার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের। এবং সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ নেপালকে ২-১ গোলে হারিয়েছে যুবারা। গোল পেয়েছে আশিকুর ফয়সাল। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জ্যোতি। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটি শিশুসহ মোট ৭১ জন যাত্রী নিয়ে শুক্রবার দুপুর ২:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। ইউসুফ ভূঁইয়া রিপোর্ট। হঠাৎ করেই সংবাদ আসলো, বিমান বাংলাদেশের উড়ন্ত অবস্থায় একটি চাকা খুলে গেছে। চারদিকে শুরু হলো আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আতঙ্কিত হয়ে বিমানে থাকা সবার জন্য দোয়া করতে লাগলো, যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সবাই। রাডার থেকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর ১:২০ কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে যায়। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নেয়। পরে শেষ পর্যন্ত ক্যাপ্টেনের অসাধারণ বীরত্বে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সমস্যা হওয়ার পরেও সহি সালামতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে পেরেছি। পাইলট বলছে যে সমস্যা নাই, পরে একটু ২০-২৫ মিনিট পরে ল্যান্ড হয়েছে আর কি, ঘুরান পারছে আকাশে, ঘুরান পেরে পরে ঘুরে আর কি ল্যান্ড হয়েছে। সবাই ক্ষয়ক্ষতি হয়নি, বাট ভিতরে একটু আতঙ্ক ছিল, এইটুকু। ১০ মিনিটের মতো এরকম আসছিল ল্যান্ড করার সময় ল্যান্ডটা ঠিক মতো করতে পারে নাই, ১০ মিনিট পরে ল্যান্ড করছে। দুর্ঘটনা এড়াতে বিমানটি অবতরণের আগ থেকেই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি অবস্থান নেয় রানওয়েতে। প্রস্তুত ছিলেন বিমানবন্দরের কর্মীরাও। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। ৫০ ঘন্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এতে শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এর আগে শুক্রবার সকালে সমাবেশ করে শিক্ষার্থীরা। দাবি পূরণে সরকারের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে যেতে চান না তারা। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ৪ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। প্রায় ৫০ ঘন্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ অনশনে বসেন তারা। শুক্রবার বিকেল ৪টা থেকে গণ অনশন কর্মসূচি শুরু হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বেলা 11টার পর শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেন সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা। বন্ধ করে দেয়া হয় মৎস্য ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত সড়কটি। 3 দফা দাবি নিয়ে এখানে বসেছি, কিন্তু এখন আমাদের দাবি 4 দফা দাবি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা না আসায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কিন্তু প্রশাসন থেকে কোনো প্রকার সাড়া পাইনি, তো আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো প্রকার সাড়া না পাচ্ছি এবং আমাদের দাবিগুলো আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই যমুনাতে অবস্থান করব। আমাদের যতদিন দাবি না হয় ততদিন আমরা এখানে অবস্থান নেব, শান্তিপূর্ণভাবে অবস্থান নেব। এতে যদি আমাদের হামলা করা হয়, নির্যাতন করা হয়, আমরা এখানেই বসে থাকব। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন বলেন, দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়। সুস্পষ্ট ঘোষণা ছাড়া ক্যাম্পাসে ফিরবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমাদের সবার বক্তব্য থাকবে একটি, সেটি হলো আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী কাকরাইল মোড়ে রয়েছেন সহকর্মী সাদ আহমেদ। আমি সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সাদ, যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। সাদ, গণ অনশন কর্মসূচিতে দাবি আদায়ের বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? স্লোগানটি কিন্তু তারা দিয়ে যাচ্ছে এবং তারা যেটি বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের গণ অনশন কিন্তু অব্যাহত রাখবে। এবং এই মাত্র কিন্তু প্রতিনিধি দল তারা এখানে এবং তারা দর্শক, রাজধানীর কাকরাইল মোড় থেকে আসলে গণ অনশন কর্মসূচির চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি আমরা, আপনি সেটি দেখছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। অপরাধীদের গ্রেফতারে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তারা। প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে শাহবাগ থানা পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের বিষয়ে অচিরেই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। অপরাধী গ্রেফতার না হলে রোববার সকালে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে থাকছে। শুক্রবার সকাল 11টা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচার। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন স্নেহের শিক্ষার্থী সাম্যের শিক্ষকরাও।
পরে রাজু ভাস্কর্য থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অপরাধীদের গ্রেফতারে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। সিসিটিভির যে ফুটেজ, ওই উদ্যানের সামনের, মন্দিরের সামনের, বাংলা একাডেমির সামনের, সমন্বিতা হসপিটালে খুনিরা যখন ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, সেই ফুটেজ এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে ব্যর্থ। এটিকে আর আমরা তাদের ওই লাল ফিতার ভেতরে বন্দি রাখতে চাই না। আমরা এই হত্যাকাণ্ডটি যেটি শামু ভাইয়ের সাথে হয়েছে, রিসেন্ট হয়েছে, নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্ত হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে তবেই আমরা ঘরে ফিরবো। ইফেক্টিভ স্টেপ তাদের দিতে দেখি, তাহলে আমরা এরপরে আরো বেশি ডিরেক্ট অ্যাকশনে যাব। পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্রদের একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। জানান, ফলপ্রসূ হয়েছে আলোচনা, তবে 48 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে রোববার সকালে ফের আন্দোলন। আমরা তাদেরকে সাফ জানিয়ে দিয়ে এসেছি যে 48 ঘন্টার মধ্যে যদি সাম্যকে যে স্টেপ করে হত্যা করেছে তাকে সহ 12 জনকে যদি গ্রেফতার করা না হয়, তবে 48 ঘন্টা পরে এসে আমরা এই জায়গায় আবার অবস্থান নিয়ে এর চেয়ে কঠিন কর্মসূচি দিব। আসামিদের গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। ফুটেজগুলো ওগুলো কিন্তু আমরা সংগ্রহ করেছি। এবারে প্রযুক্তিগত যতদিক জানতো আমরা কিন্তু সেটা করতেছি, আমরা কিন্তু থেমে নেই। রিমান্ডের বিষয়টা কিন্তু আসামির সাথে রিমান্ডে এটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এখন রিমান্ড চাইলাম, এটা কিন্তু বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর এইটা যারা জড়িত তাদেরকে দ্রুত আমরা ক্যাপচার করতে চাই। পরে শাহবাগ থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রের সক্ষমতার উপর ভিত্তি করে প্রাথমিক বা জরুরি স্বাস্থ্যসেবার পাশাপাশি ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে নেওয়ার কথা ভাবছে বিএনপি। এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দল কেউ কারো প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। আর জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের মানুষ যেন মৃত মানুষের ভোট থেকে মুক্তি পায় এবং নিজের ভোট যাতে নিজে দিতে পারে সে ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকে করতে হবে। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্টে আমরা বাকিটা জানবো। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনায় বিএনপির তারুণ্যের মহাসমাবেশ হবে আগামীকাল শনিবার। এর আগে শুক্রবার খুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সেমিনার করে দলটি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সক্ষমতার উপর ভিত্তি করে প্রাথমিক বা জরুরি স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার হিসেবে নেয়ার কথা ভাবছে বিএনপি। জানান, জরুরি স্বাস্থ্যসেবার পাশাপাশি ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করার সুপারিশ করেছে বিএনপি। এছাড়া মাতৃভাষায় অবশ্যই প্রাইমারি ও সেকেন্ডারি এডুকেশন নিশ্চিত করতে পারলে শিক্ষার মান বাড়বে। আমাদের একটা প্রস্তাব আছে যে প্রাইমারি হেলথ কেয়ার অথবা জরুরি স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার হিসেবে নেওয়া যায় কিনা, সেটা রাষ্ট্রের সক্ষমতার উপরে নির্ভর করে। ইন্টারনেট প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করা যায় কিনা, আমরা এগ্রিড হয়েছি খুবই যায়, কারণ এখানে রাষ্ট্রের শুধু একটাই দায়িত্ব, ইন্টারনেট আছে এটা যাতে বন্ধ না হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সংকট নিরসনে সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। বাংলাদেশের মানুষ যেন মৃত ব্যক্তির ভোট থেকে রক্ষা পায়, আমার ভোট আমি দিব, সচ্ছল পায়ে নিরপরাধ হয়ে আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা নিব। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। এক দফার দাবিটা ছিল অবৈধ স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের পদত্যাগ, অপসারণ এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। রাষ্ট্রের গতিশীলতা আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির এই নেতা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
প্রয়োজনীয় সংস্কার শেষে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। শুক্রবার বেলা 11:30টার দিকে বগুড়া শহরের চকফরিদ এলাকায় শহর জামায়াতের রুকন শিক্ষা শিবিরে তিনি এই আহ্বান জানান। এই সময় তিনি গণহত্যাকারীদের বিচার নিশ্চিত সহ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতারের দাবি জানান। এ সময় তিনি আরো বলেন, বিগত 17 বছরে দেশ থেকে অন্তত 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো ফেরত আনার পাশাপাশি পাচারে জড়িতদের গ্রেফতার নিশ্চিত করার দাবি জানান তিনি। বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটা বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশকে একটি উত্তরণের দিকে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে গণসংহতি আন্দোলনের সমাবেশে কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ না করার আহ্বান জানান তিনি। বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করলে নিজেদের অবস্থান দুর্বল হবে। জোনায়েদ সাকি আরও বলেন, আগামীর বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার রোধে দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেজন্য প্রয়োজন গণতান্ত্রিক শক্তি।